নমস্কার সকলকে, শিক্ষাবিদ চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমরা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, যেটা বেসিক্যালি এডুকেশন স্ট্যাটিস্টিক্সের উপর বেস করে আমরা আলোচনা করব। প্রায় শেষের দিকে আমরা আজকের মধ্যেই আমি পুরো যে ইউনিট আছে 3-4টা ভিডিওতে কমপ্লিট করব। 25 মিনিটস আর 25 মিনিটসের মধ্যে ভিডিওগুলো হবে। আপনারা সকলে দেখুন এবং খুব ইম্পর্টেন্ট জায়গাগুলোকে আমি ফোকাস করেছি, যেগুলো এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে যেগুলো দরকার, যতটুকু দরকার সেইগুলোকে আমি আলোচনা করেছি। তো ফার্স্ট অফ অল আজকে আমরা দেখে নেব যে অনেকে জানি আমরা স্ট্যাটিস্টিক্স কি, এডুকেশনে হচ্ছে স্ট্যাটিস্টিক্সের কতটা রোল রয়েছে, বা why we need educational statistics or statistics in education, এটা জানি আমরা। কারণ রাশিবিজ্ঞান হচ্ছে, সেখানে বিভিন্ন ধরনের ঘটনা থাকে, বিভিন্ন ধরনের ঘটনার ব্যাখ্যা আমরা, তাদের বর্ণনা এবং তাদের মধ্যে রিলেশনশিপ খুঁজে বের করার যে ব্যাপার থাকে, সেটা আবশ্যিক। তার জন্য বিভিন্ন ধরনের সংখ্যামূলক যে তথ্যাবলী সংগ্রহ করি এবং এবং তাকে শ্রেণীবিন্যাস করে আমরা দেখি। তো এরকম এডুকেশন স্ট্যাটিস্টিক্সের ক্ষেত্রেও সেম ব্যাপার। যেহেতু আমরা সোশ্যাল সায়েন্সের বিভিন্ন বিষয়কে সংখ্যামূলক তথ্য দ্বারা অ্যানালাইসিস করি এবং সেটাকে হচ্ছে তা থেকে একটা নির্যাস বের করি, দিয়ে তার ফল বা হতে তার অ্যাপ্লিকেবিলিটি আমরা দেখে থাকি। তো এই যে জিনিসগুলো এখানে মানে এই যে ডিস্ট্রিবিউশন করি বা যাই কিছু করি না কেন সংখ্যা তথ্যকে, সে বা সংখ্যামূলক বিষয়গুলোকে, তথ্যাবলীকে, সেই জিনিসগুলোই হচ্ছে এখানে আমরা আলোচনা করব। বেসিক্যালি সেই বিভিন্ন ক্ষেত্রে লাগে, শুধুমাত্র শিক্ষার বিভিন্ন ক্ষেত্রে লাগে। যেমন হতে পারে হচ্ছে বিভিন্ন ধরনের যে আগে কি ছিল সেটা আমি বলছি না, এমনকি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও লাগে, শুধুমাত্র যে শিক্ষার ক্ষেত্রে লাগছে এমনটা নয়। তার সঙ্গেও ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের যদি কথা বলি, আমরা দেখবো যে কোনো ব্যক্তি বা বস্তু যদি তার বৈশিষ্ট্যকে পরিমাপ করতে চাই, তাহলে তাকে কিন্তু যে বিশেষ একটা নিউমেরিক্যাল ভ্যালু দিয়ে আমরা জাজ করি। যেরকম কে কত পেয়েছে, কে কত টেস্টে স্কোর করলো, এগুলো দিয়ে আমরা জাজ করি। তো স্কোর সমূহকে সাজানোর সময় স্কোরগুলির যে পুনরাবৃত্তি, অর্থাৎ সে যে সংখ্যার মাধ্যমে লেখা হচ্ছে, একে পরিসংখ্যা বলছি আমরা। তো তাকে অনেক সময় কি হয়, তাকে একটা তালিকার মাধ্যমে প্রকাশ করছি, তাকে একটা টেবিল ফরম্যাটে নিয়ে আসছে, অর্থাৎ তাকে একটা ক্রমানুসারে আমরা সাজিয়ে সেটাকে আমরা দেখছি। তো তাহলে এই যে ডিস্ট্রিবিউশন, অর্থাৎ ক্রম অনুসারে সাজিয়ে পরিসংখ্যার সাথে যুক্ত করে করা হচ্ছে, সেটাই হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। তো আমরা বেসিক্যালি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন সম্পর্কে আরও জেনে নেব, যে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন অরিজিনেটেড বা অর্গানাইজেশন অফ ডেটা in the form of rank order. Example, the test scores of 50 students according to a relative score. But this type of arrangement does not help us to summarize a series of raw score. By frequency of a score, we mean the number of times the raw score is repeated in the given series. তো এরকম হয়ে থাকে, যেগুলো আমি বললাম এখানে দেখিয়েছি যে হচ্ছে, তাহলে কোনো ব্যক্তি বা বাস্তব বৈশিষ্ট্যকে পরিমাপ করতে হলে কিন্তু আমরা স্কোর ব্যবহার করে থাকি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে। তো সেই স্কোর সমূহকে সাজানোর সময় স্কোরগুলির যে পুনরাবৃত্তি, অর্থাৎ তার কতবার ফ্রিকোয়েন্সি হচ্ছে, তাকে যখন আমরা সংখ্যার মাধ্যমে প্রকাশ করি তাকে ফ্রিকোয়েন্সি বলা হয় বা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বলা হয়। তো সেই ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে কি বলা হয়, যে এই আনগ্রুপ ডেটার থাকে এবং গ্রুপ ডেটার থাকে। তো প্রথমত আমরা দেখে নেব যে আনগ্রুপ ডেটা। আনগ্রুপ ডেটার এই যেগুলো প্রথম যেটা বলা হয়েছে, যে আনগ্রুপ ডেটার যেটা বলেছে, আনগ্রুপ ডেটার এই যে টোটাল কতগুলো এখানে র স্কোর দেওয়া হয়েছে, 10, 20, 19, 10, এটা একটু বড় করে দিই, দিলে আরো ভালো করে দেখা যাবে। 17, 18, 11, 12, 15, 13, 15, 15, 30, 40, 13, 70, 70, এরকম করে স্কোরগুলো দেওয়া আছে। তো এর মধ্যে থেকে দেখতে হবে যে এই যে মানে এই স্কোরটা কি, মানে লোয়ার যে স্কোরটা কতটা, তারপরে দেখতে হবে যে আপার স্কোরটা কতটা, এই জায়গাগুলো দেখতে হবে। আপার স্কোর কত,
আর হচ্ছে লোয়ার স্কোর কত। দেন তারপরে আমরা এগিয়ে যাবো যে হচ্ছে আমরা এখানে জানতে পেরে গেছি যে হচ্ছে আপার স্কোর হচ্ছে লোয়ার স্কোর হচ্ছে 10 আর হচ্ছে আপার স্কোর হচ্ছে 20। তাহলে রেঞ্জ কত আসবে আর কত আসবে, অর্থাৎ রেঞ্জের সূত্র হচ্ছে আপার স্কোর মাইনাস লোয়ার স্কোর প্লাস 1। আপার স্কোর কত ছিল এখানে 20, এইগুলোর মধ্যে থেকে খুঁজতে হবে আপার স্কোর সবচেয়ে হাইয়েস্ট কোর্স, তাহলে 20 থেকে হচ্ছে 10 বাদ দিলে হচ্ছে এখানে যেটা আসছে 10 আসছে, প্লাস তার সঙ্গে 1 যোগ করলে 11 আসছে। এইবারই চলে আসি যে স্কোরগুলোকে সাজাবো, অর্থাৎ 10 থেকে সাজাবো, যেহেতু লোয়ার স্কোর 10 থেকে 20 পর্যন্ত সাজাবো। এবার ট্যালি কোনটা, এই যে ট্যালি মার্ক মানে 10 কতগুলো আছে, 11 কতগুলো আছে, 12 কতগুলো আছে, এরকম করে আমরা সাজাবো টোটাল। তাহলে ফ্রিকোয়েন্সি কত এলো, এই যে ট্যালিগুলো যে মারলাম এইগুলোতে আমরা ফ্রিকোয়েন্সি পাচ্ছি যে এটা কতবার রিপিট হচ্ছে, মানে রিপিটেড ব্যাপারটা আসছে আমরা আগে জেনে নিলাম। তাহলে দুবার রিপিট হচ্ছে, একবার, দুবার, তিনবার, এরকম করে রিপিট হতে থাকছে। তাহলে এইখানে আমরা যে এন নাম্বার অফ টাইম যে আমরা দেখবো, বা হচ্ছে এন কত, বা হচ্ছে মানে টোটাল যে নাম্বার অফ স্কোর বা টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি কতবার হয়েছে, সেটা হচ্ছে টোটাল 20। তাহলে এটা গেল আনগ্রুপ ডেটার ক্ষেত্রে। গ্রুপ ডেটার ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন অফ গ্রুপ ডেটা, ধরো তো এরকম একটা র স্কোর দেওয়া থাকলো, কেউ একটা 100 মার্কসের এক্সাম দিয়েছে, তো তার মধ্যে হচ্ছে দেখা গেল এরকম নাম্বার ক্যারি আসছে, তো সেখানে সবচেয়ে লোয়েস্ট কোর্স কার রয়েছে সেটা দেখতে হবে। লোয়েস্ট কোর্স দেখা গেল যে হচ্ছে 40, তারপরে হচ্ছে আপার স্কোর সবচেয়ে হাইয়েস্ট কত 80, তো তাহলে রেঞ্জ কত আসবে 80 থেকে 40 মধ্যে +1 করলে আমরা 41টা পাবো। দেন সাপোজ এই যে আইটা দেখা আছে, এই আইটা কি, এই আইটা হচ্ছে যে এখানে হচ্ছে ইন্টারভেল, অর্থাৎ ইন্টারভেলটা কেউ চাইলে 3 ধরতে পারে, কেউ চাইলে আবার 5 ধরতে পারে, মানে কেউ চাইলে 7 ধরতে পারে, তো যেরকম সিচুয়েশন অনুযায়ী বা হচ্ছে যার মতো করে ধরতে পারে। যেমন ক্লাস নাম্বার থেকে এবার আসবো আমরা আর পাইয়ে, ক্লাস নাম্বার কি করে বের করবো, মানে এই যে জায়গাটা হবে মানে কত করে থাকবে। 40 থেকে আমরা আই ধরে নিয়েছি, প্রথমে আই কত থাকবে ইন্টারভেল 40 থেকে 44 এর মধ্যে ইন্টারভেল থাকবে। সেই যে ক্লাস নাম্বারটা টোটাল যে 9, এই 9টা আসবে কি করে, কোথা থেকে আসছে, এইখান থেকে এই ক্লাস নাম্বারটা আমরা বের করছি ইন্টারভেল ধরে, অর্থাৎ আর বেরিয়েছে কত 41, এবার আই কত দিয়েছি 5, তো সেই অনুযায়ী আমাদের ইন্টারভেল আসছে 8.2, মানে ধরে নিতে হবে 9। তো সেখানে প্রথম 40 থেকে শুরু, 40 থেকে 44, মানে তাহলে কত হলো 40, 41, 42, 43, 44, তাহলে 5 হচ্ছে। তাহলে এই যে 5 প্রত্যেকটা 5, 44, তারপরে নেক্সট হচ্ছে কি 44 থেকে 44 এর পর 45, 45 থেকে 49, এইখানে একটা জিনিস আছে, একটা করে গ্যাপ আছে, এগুলো নিয়ে আমি পরে বলবো। তো বোঝা গেল, তাহলে এই করে আমরা এলাম সেম ভাবে ফ্রিকোয়েন্সি পাবো, এরকম করে আনগ্রুপ ডেটা পেয়ে গেলাম। তারপরে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ ডেটা, গ্রাফিক্সের মানে পিকচার ফর্মে আমরা যদি দেখাই যে ডেটা কালেক্টেড থ্রু দ্য প্র্যাকটিক্যাল এক্সপেরিমেন্ট, test, study, or survey is represented or illustrated with the help of some graphic aids, like a picture, like a graphs form, এরকম হতে পারে। দেন জিওমেট্রিক্যাল কতগুলো ইমেজও রয়েছে, ইমেজ অফ সেট অফ ডেটা রয়েছে, এর কতগুলো অ্যাডভান্টেজ রয়েছে, যেমন হচ্ছে কি প্রেজেন্টেড ইন দ্য মোর অ্যাট্রাকটিভ ফর্মে আমরা ডেটাকে যখন প্রেজেন্ট করছি, দেন ইট উইল বি হেল্পফুল ফর দ্য মানে রিসার্চারের কাছে হতে পারে, বা হচ্ছে সামনের ব্যক্তির কাছে হতে পারে, বা কোনো বিভিন্ন টিচিং এর ক্ষেত্রে হতে পারে। ইট প্রোভাইড দ্য মোর লাস্টিং ইফেক্ট on the brain and indication of correlation between two variables. Then mode of graphical representation of ungrouped data, তাহলে আনগ্রুপের দেখবো, আনগ্রুপের কোনগুলো ব্যবহার হয়, আনগ্রুপের ক্ষেত্রে বার গ্রাফ, বার ডায়াগ্রাম ব্যবহার করি আমরা। তো বার গ্রাফটা কিরকম হবে, এখানে যেরকম দেখানো হয়েছে যে ইয়ারলি ওয়াইজ ডেটাটাকে দেখানো হয়েছে, নাম্বার অফ স্টুডেন্টস, এখানে বলছে দ্য ফলোইং ডেটা ওয়াজ কালেক্টেড অ্যাবাউট দ্য স্ট্রেংথ অফ স্টুডেন্টস অফ গভর্নমেন্ট বয়েজ হায়ার সেকেন্ডারি স্কুল ইন ডিফারেন্ট ইয়ার্স, তাদের যে স্ট্রেংথটা দেখা হয়েছে মানে প্রায় 1996 থেকে 1997 পর্যন্ত 1200 জন নাম্বার অফ স্ট্রেংথ সেটা কালেক্ট করা হয়েছে, এরকম করে 2001 পর্যন্ত আসা হয়েছে। তো সেইটা একটা গ্রাফের মাধ্যমে, বার গ্রাফের মাধ্যমে দেখানো হয়েছে, 1996 থেকে 1997 মধ্যে 1200 জন ছিল, এটা হচ্ছে গিয়ে স্ট্রেংথ অফ
এদিকটা হবে স্ট্রেংথ অফ ওয়াই যে অ্যাক্সেসটা, এদিকটা যে ওয়াই অ্যাক্সেসটা, এইটা হচ্ছে মানে এইটা হচ্ছে, এটা তো ওয়াই, তাহলে এই যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে স্ট্রেংথ অফ স্টুডেন্টস ইন হান্ড্রেডস। তাহলে এটা কত হলো 1200-এর মধ্যে। দেন 1997 থেকে 1998-এর মধ্যে 1040-এর মধ্যে যাচ্ছে। দেন এরকম সেম ভাবে নিচেরটা তাহলে ইয়ারলি ওয়াইজ, এটা তো এক্স অ্যাক্সেস, এইটা এক্স অ্যাক্সেস আমরা ধরে নিচ্ছে, তাহলে এটা হচ্ছে ইয়ারলি ওয়াইজ 2000 থেকে 2001, 1999 থেকে 2000, 2 বছরের মানে প্রায় 1 বছর আমরা ধরতেই পারি, 1 বছরের মধ্যে কতটা তার স্ট্রেন্থ বেড়েছে কোনো বিষয়ে। যেমন সার্কেল গ্রাফ বা পাই গ্রাফ, এখানে যেরকম দেখানো হয়েছে সার্কেল গ্রাফ বা পাই গ্রাফ, মানে কেউ এখানে দেখানো হয়েছে সারফেস এরিয়া অফ দ্য সার্কেল ইজ নোন টু দ্য কভার 2 পাই 360 ডিগ্রি। আমরা টোটালটাকে ভাববো এই যে যেটা আছে টোটালটা 360 ডিগ্রি। এবার দেখা গেল যে এই 360 ডিগ্রির মধ্যে কে কতটা পার্সেন্টেজ ক্যারি করছে। যেমন ফটোগ্রাফি মানে এরিয়া অফ দ্য ওয়ার্ক এক্সপিরিয়েন্স কার কীরকম রয়েছে, ফটোগ্রাফিতে 6 জনের হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স কত পার্সেন্ট রয়েছে সেটা আমরা বুঝতেই পারছি। তারপরে টোটালটা 120, সেটা দিয়ে ভাগ করলে ইন্টু 360 ডিগ্রি দিয়ে করলেই আমাদের যে ডিগ্রিটা বেরিয়ে যাবে, কারণ টোটালটা 360 ডিগ্রি, 360 ডিগ্রি যদি আমরা মাল্টিপ্লিকেশন করি তাহলে ওটা বেরিয়ে যাবে 18 ডিগ্রি। যার যেখানে যার বেশি হবে তার মানে যেরকম কিচেন গার্ডেনিং এর বেশি বেরিয়েছে। অ্যাঙ্গেল অফ যে সার্কেলটা যেরকম কিচেন গার্ডেনিং এ যদি আমরা দেখি এই যে জায়গাটা এটা বেশি বেরিয়েছে, মানে এইখানে হচ্ছে একদম 144 ডিগ্রিটা এসছে এইখানে, কারণ এখানে বেশি হচ্ছে গিয়ে মানে ওয়ার্ক এক্সপেন্স রয়েছে, তার জন্য হচ্ছে গিয়ে আমরা এখানে বেশি দেখতে পাচ্ছি। তো এরকম ভাবে বিভিন্ন ধরনের এগুলো আমরা দেখতে পাবো। তার সঙ্গে পিক্টোগ্রাম, যেমন নিউমেরিক্যাল ডেটা অফ স্ট্যাটিস্টিক্স মে বি রিপ্রেজেন্টেড বাই মিনস অফ পিক্টোগ্রাম, সাচ রিপ্রেজেন্টেশন মে বি ইলাস্ট্রেট উইথ দ্য হেল্প অফ ফিগার। যেমন স্ট্রেংথ অফ দ্য স্টুডেন্টস এত 1998 থেকে 1999-এর মধ্যে কতটা স্ট্রেংথ রয়েছে, 650 জন, 500, 800, এরকম হচ্ছে প্রত্যেকটা ইয়ারলি ওয়াইজ। পিক্টোগ্রাম স্ট্রেংথ অফ স্টুডেন্টস ইন ডিফারেন্ট ইয়ার্স অ্যাট দ্য গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল। তো দেন লাইন গ্রাফ, লাইন গ্রাফের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে, ধরো এখানে টোটাল ট্রায়াল নাম্বার কত হচ্ছে, মানে এ ননসেন্স সিলেবাস অ্যাসোসিয়েশন টেস্ট ওয়াজ অ্যাডমিনিস্ট্রেড on a students of class 10 to demonstrate the effect of practice on learning. So the data so obtained may be studied from the following table. যেমন আমরা দেখতে পাচ্ছি ট্রায়াল নাম্বার কতবার হয়েছে, স্কোর কতবার এসছে, তো সেই অনুযায়ী আমরা দেখবো স্কোরের দিকটা আলাদা করলাম আর কতবার ট্রায়াল হচ্ছে। যেরকম আমরা দেখতে পেয়েছি না ট্রায়াল অ্যান্ড এরর থিওরি যে দেখেছি, সেই ট্রায়াল অ্যান্ড এরর থিওরির মতোই কিন্তু ব্যাপারটা লাইন গ্রাফে যেটা আমরা করে থাকি। তারপরে মোড অফ গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ দ্য গ্রুপ ডেটা, হিস্টোগ্রামে আসছি। হিস্টোগ্রামের ব্যাপারটা হচ্ছে যে মানে আমরা সেটাও সেম ভাবে গ্রাফে রিপ্রেজেন্ট করছি। হিস্টোগ্রামের ব্যাপারটাও আমি তার আগে বলে দিচ্ছি, পাই চার্টটা তো বললাম না, পাই চার্ট বলিনি, ওই যেটা আসছি তার আগে হিস্টোগ্রামটা বলে দিই। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি আয়তলেখ হলো একটা অনুভূমিক সরলরেখার উপর অঙ্কিত পরস্পর সংলগ্ন একগুচ্ছ আয়তক্ষেত্র, যাদের প্রতিটির ক্ষেত্রফল কিন্তু অনুরূপ শ্রেণী বা পরিসংখ্যানের সাথে কিন্তু সমানুপাতিক। তো এটা তথ্য প্রকাশ করে একটা গুরুত্বপূর্ণ লেখচিত্র, যে পরিসংখ্যান বহুভুজের ক্ষেত্রে পুরো শ্রেণীটি শুধুমাত্র মধ্যবিন্দুর মানে সহায়তায় উপস্থাপিত করা হয়। আয়তলেখচিত্রের নিচের যে রেখাটি সেটা আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে। তো এই রেখাচিত্রটির সাথে সাথে আমরা দেখবো, ব্যাটারিটা শেষ তখন যাবে জানি না, তাড়াতাড়ি করার চেষ্টা করছি। তো তাহলে হচ্ছে এই যে লেখা এখানে একটা স্কোর দেওয়া থাকলো, এই স্কোরে ওপর দিকে দেখো অতিরিক্ত স্কোর কেন নেওয়া হচ্ছে, কারণ হচ্ছে এই অতিরিক্ত স্কোরটা এটা ছিল না, ধরো এখান থেকে এতটা পর্যন্ত স্কোরটা দিল, এইখান থেকে এতটা পর্যন্ত, কিন্তু এইটা এক্সট্রা উপরের দিকে নিতে হবে। কেন উপরের দিকে নিতে হবে, 75 থেকে 79 এগুলো লোয়ার লিমিট করে ধরতে হবে,
কারণ ভেঙে নিতে হবে, একটা করে গ্যাপ আছে 74 থেকে, এই যে একটা গ্যাপের জন্য উপরে একটা অতিরিক্ত না হচ্ছে, এই 74 থেকে 65 যে ব্যাপারটা থাকছে, 70 থেকে 74 মানে এটা কত আছে 70, 71, 72, 73, 74, 5। দেন এইখানে যে ধরছি 75 থেকে 79 মানে এই জায়গাটা চলে যাবো আরো, ঠিক আছে। তো বোঝা যাচ্ছে যে না হলে হবে না, অতিরিক্ত না ধরলে সেটাকে জুড়বো কি করে। তো এরকম করে অতিরিক্ত হিস্টোগ্রামের সময় একটা অতিরিক্ত উপরে ধরা হয়, মানে হায়ারের দিকে, হায়ার স্কোরের দিকে, উপরে মিনস হচ্ছে হায়ার স্কোরের দিকে। দেন লেখচিত্রটা সাজানো হয় যে যথাক্রমে হচ্ছে 75 থেকে 79, যেহেতু এটা করে হচ্ছে এক্সটা আমরা একটা ধরেছি তার জন্য 11টা হয়েছে। তো এক্স অক্ষ বরাবর 10 বর্গ একক ঘর আমরা ধরেছি, এটাকে 10 ধরেছি, 10 বর্গ একক ঘর ধরে আমরা যদি এগোই তাহলে সেরকম 11 ইন্টু 10 যদি 110, সেরকম করে আমরা 110 ইন্টু 75% রুল রয়েছে, তার জন্য 3/4 করা হয়েছে। তার জন্য এইখানে যতটা এসছে যে 8 পয়েন্ট সামথিং বা 82 পয়েন্ট সামথিং কি এসছে, তো সেইরকম করে যা এইখানে বের করা হবে, অর্থাৎ 4.15 এটা বের করা হলো। সেইটাকে আবার 20 দিয়ে ভাগ করা হলো, কারণ যেহেতু পরিসংখ্যা 20, এখানে বন্টনের সর্বোচ্চ যে পরিসংখ্যা 20 রয়েছে তার জন্য 20, এই যে এখানে হচ্ছে কি সর্বোচ্চ পরিসংখ্যা যেহেতু 20 তার জন্য 20 দিয়ে বার করা হলো। এবার এইখানে যে হবে এটা 4.75 মানে 5 ধরতেও পারো, কেউ 5 করে ধরা হয়েছে, সেই অনুযায়ী করা হয়েছে। বোঝা গেল? তাহলে ফ্রিকোয়েন্সি পলিগন সেম, ফ্রিকোয়েন্সি পলিগনের ক্ষেত্রে কি হবে সেম, এখানে মিড পয়েন্ট, সেখানে লোয়ার লিমিট ধরা হয়েছিল, এই জায়গাটা এখানে মিড পয়েন্ট ধরা হবে। মিড পয়েন্ট কিরকম ধরা হবে বোঝা গেল, যে দুটোকে যুক্ত করে 2 দিয়ে ভাগ, এইখানে উভয় দিকে অতিরিক্ত স্কোরটা না হবে, ওপরের দিকে নিচের দিকে উভয় দিকে না হবে। সেম ভাবে 75% রুল লাগাতে হবে, দিয়ে তারপরে এখানে সব থেকে হাইয়েস্ট যে ফ্রিকোয়েন্সি রয়েছে সেটা দিয়ে ভাগ করতে হবে, যেটা রেজাল্টটা আসবে, দিয়ে আমরা এগোবো। ঠিক আছে, এখানে সবসময় মনে রাখবে এখানে মিড পয়েন্ট, অনেক সময় পরীক্ষায় দিতে পারে, এখানে মিড পয়েন্ট, সেখানে লোয়ার লিমিটের কাজ থাকছে, এই যে এই জায়গাটা লোয়ার লিমিট থাকছে, এই জায়গাটা পরীক্ষা দিতে পারে। কি ব্যবহার করা হয়, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি যে গ্রাফ রয়েছে সেটা হচ্ছে বোঝা গেল যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি পার্টটা হচ্ছে কি স্কোর দেওয়া থাকলো, তার শ্রেণী প্রসার আমরা করে নেব, কারণ যেহেতু গ্যাপ 1 এর গ্যাপ আছে সেটাকে ভেঙে নেওয়া হলো ঊর্ধ্ব সীমানা নিম্ন সীমানা অনুযায়ী। তাহলে ফ্রিকোয়েন্সি কিরকম আছে, ক্রমযৌগিক ফ্রিকোয়েন্সি কিরকম সাজানো হয়, যেটা লোয়ার স্কোর থেকে একের সাথে এরকম 1 বসানো হলো, 1-এর সাথে 3, এর সাথে এইটা যোগ করে করে আসতে হবে, 3-এর সাথে যেরকম 3 হলো, মানে 1-এর সাথে 3 যুক্ত হলো 4 হলো, 4-এর সাথে 4 যুক্ত হবে আর তারপরে 8, 5, 13, 13, 5, 18, এরকম করে করে আমরা যুক্ত করে আসবো। আলটিমেট এই যে এমটা 50 এলেই বোঝা যাবে যে আমাদের ক্যালকুলেশন ঠিক আছে। সেই অনুযায়ী আমরা দেখতে পাবো যে আমাদের যে সিএমএফ পার্সেন্টেজ যেটা এসছে, যে ক্রমযৌগিক পরিসংখ্যা, সেটাকে আমরা পার্সেন্টেজে কনভার্ট করব, টোটাল 50 দিয়ে পার্সেন্টেজে কনভার্ট করব, দিলে টোটাল 100%-এর মতো চলে আসবে। হ্যাঁ, তো এই যে জায়গাটা এটা 9.5, কেন 9.5, কারণ হচ্ছে কি আমরা লোয়ার লিমিটটাকে এখানে ধরে ধরে আমরা বসিয়েছি, সেই জন্য সেই অনুযায়ী ফ্রিকোয়েন্সি যে পার্সেন্টেজটা রয়েছে সেই পার্সেন্টেজটা কিন্তু এখানে বসানো হয়েছে এই জায়গাটা। ঠিক আছে, এই হচ্ছে সিম্পল ব্যাপার। ঠিক আছে, দেন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ওজাইপের ক্ষেত্রে যেরকম বলা হয়, ওজাইপটা শুধু আছে, হ্যাঁ ওজাইপটা বুঝিয়ে দিই। ওজাইপের ক্ষেত্রে সিম্পল জিনিসগুলো, ওজাইপ যখন থাকবে তো ধরো তো স্কোর দেওয়া থাকলো, এটা স্কোর দেওয়া থাকলো, অতিরিক্ত কিন্তু উপরের দিকে একটা নিতে হবে। তো যেহেতু যুক্ত করতে হবে এইখানে শেষে এসে 50, আরে প্রথমেই 9.5টা যুক্ত করতে হবে, তাহলে সব থেকে উপর দিকে মিনস এখানে কম, যেখানে কম তার দিকে নিতে হবে, কারণ 0 থেকে যুক্ত করে হয়ে যাচ্ছে না, তার জন্য আমরা একটা পয়েন্ট নিয়ে আমরা যুক্ত করছি, 9.5 নিয়ে আমরা যুক্ত করে এগোচ্ছি। তো তাহলে সিএমএফ পার্সেন্টেজ যেভাবে বের কথা হয়, সিএম পার্সেন্টেজ কী করে বের করা হয়, সিএমএফ বাই টোটাল যে এটা রয়েছে 35 ইন্টু 100, মানে এন, সিএমএফ বাই এন ইন্টু 100, বোঝা গেল? তো এইরকম করে সিএমএফ পার্সেন্টেজটা বের করতে হবে, দিয়ে তারপরে আপার লিমিট এখানে দেখিয়েছি, আপার লিমিট যেটা আছে আপার লিমিট দেখিয়েছি, দেন তারপরে এগোতে হবে যে পিআর যেটা আসছে, এই যে পিআর এর সূত্র রয়েছে এ প্লাস এফপি ইন্টু এক্স প্লাস এক্স মাইনাস এল এল বাই আই ইন্টু 100/10,
তো কেউ চাইলে হচ্ছে কি এরকম জাস্ট সিম্পল করতে পারে, যখন কোনো সময় কোশ্চেনে থাকবে যে পার্সেন্টাইল র্যাঙ্ক 26 কি করে ফাইন্ড আউট করবে, তখন কিন্তু এই যে জায়গাটা এখানে 26 কোথায় পড়ছে, এই যে জায়গাটা এইখান থেকে এইখানটার মধ্যে পড়ছে, তো এইটা যত দূর যাবে যেইখানে গিয়ে লাগছে, তো তার সোজাসুজি আমাদেরকে কিন্তু এটা মার্ক করে দিতে হবে। তবেই PR25, এই যে PR এর সূত্র বের করে আমরা যেটা করেছি, মানে এফ মানে বোঝা যাচ্ছে 40.29, বুঝতেই পারছেন 14 এই যে আমি সব মার্ক করে রেখেছি যাতে বুঝতে সুবিধা হয়। এপি মানে পারফেক্ট ফ্রিকোয়েন্সি কিরকম রয়েছে, যেটাকে আমরা মিডিল ধরেছি, এই জায়গাটাকে হচ্ছে কি আমরা ধরবো 3, তো এখানে 3 ধরে করেছি, এক্স মিনিস হচ্ছে গিয়ে কি হবে 26 মানে এই যে সেমের এটা, দেন হচ্ছে 24 এর লোয়ার লিমিট বাই হচ্ছে আই কত ইন্টারভেল কত আছে 5, সেই জন্য 5 ধরা হয়েছে ইন্টু 100/35 এন ধরে এটাকে বের করা হয়েছে। তো এই হচ্ছে জিনিস, কারোর যদি বুঝতে অসুবিধা হয় আস্তে আস্তে ভিডিওটাকে স্লো করে কেউ দেখতে পারে, ঠিক আছে। তো আমি খুব স্পিডে হচ্ছে বুঝিয়ে গেলাম, কারণ অনেকেই করে আসেন, জাস্ট রিমাইন্ডের ব্যাপার থাকছে, আমি পরে আরও বেটার বা হচ্ছে ক্লিয়ারভাবে আরও খুঁটিনাটি তথ্য দিয়ে বোঝাবো। এখন যেটা বোঝালাম আশা করি এটা এক্সাম পয়েন্ট অফ ভিউতে খুব হেল্প হয়ে যাবে। তো আশা করি বোঝা গেল। থ্যাংক ইউ সো মাচ।